নিহা, তোর ভাই কোথায়? ওকে দেখছি না কেন? কপাল সূক্ষ্ম ভাঁজ ফেলে আশেপাশে তাকালো নিহা আপু। ভাইয়া আমাদের সাথে ছিল আম্মু, কিন্তু হঠাৎ করে নিচে ফোন নিয়ে ওপাশে গিয়েছে। ওই যে ভাইয়া আসছে। আমি নিহা আপুর কথা শুনে চমকে উঠি। এ কি, ফুপির ছেলেও আছে নাকি? কই, আমরা তো জানি না, আমাকে কেউ বলেনি কেন? এসব ভেবে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালাম, দেখলাম একজন যুবকের সামনে এগিয়ে আসতে। নিহা আপু তাকে ডাক দিতেই সে সামনে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে একটা হাত বাড়ালো। ভাইয়াটা নিহা আপুর মতো সাদা ফর্সা নয়, তিনি পুপির গায়ের রংটা পেয়েছে। উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রং, তার লম্বা 6 ইঞ্চি হবে। সুস্বাস্থ্য মানুষ দেখে বোঝা যায় যে জিম করে বডি বানিয়েছে। চেহারাটা দেখতে মাশাআল্লাহ, সব মিলে ভাইয়াকে অসাধারণ একটা ব্যক্তি মনে হলো। তার পরনে নীল স্যুট প্যান্ট, ভিতরে সাদা শার্ট, ডান হাতে ঘড়ি, বাম হাতে নিজের ট্রলি ব্যাগ, চুলগুলো স্পাইক করে উঁচু করে সেট করা। উনি সোজা আমার কাছে এসে দাদা দাদিকে জড়িয়ে ধরে কৌশল বিনিময় করতে লাগলে তখনই ফুফি বোনরা বলে ওঠে, মা, ও আমাদের হৃদের বউ মায়া না? মিষ্টি এসে সম্মতি দিল দাদি। তার প্রায় সাথে সাথে ফুপি পুনরায় বলল, আরে বাহ, মিষ্টি দেখতে তো। ভিডিও কল থেকে বাস্তবে আরও সুন্দর দেখতে, একদম গুলোমুলো পুতুলের মতো। এদিকে ফুপ্পির কাছে আয় তো। ফুপির কথা সবাই স্বাভাবিক থাকলেও আমার কাছে বেশ অস্বস্তি বোধ হলো। কেমন একটা জড়তা কাজ করলো নিজের মাঝে। এতপর এগিয়ে গেলাম ফুপির কাছে, তখনই চোখে পড়ল ফুপির ছেলেকে। উনি মনে হয় চমকে উঠলেন আমাকে হৃদয় বউ বলায়। হয়তো জানতেন না ওনার ভাই বিয়ে করেছে সেটা, তাই আমার দিকে ছোট ছোট চোখ দিয়ে তাকে দাদিকে প্রশ্ন করলেন, নানুমা, হৃদ বিয়ে করেছে কবে? আমাকে কেউ কিছু বলেনি কেন? ফুপি আমাকে ওনার কাছে টেনে নিয়ে নিতে বলে উঠল, তুই কখনো শুনতে চেয়েছিস যে বলবো? তোর কাছে আমাদের জন্য কখনো সময় হয় নাকি? সবসময় ব্যস্ত থাকিস। তাছাড়া হৃদের বিয়ের সময় তুই দেশে ছিলি না, থাইল্যান্ড গিয়েছিলি ব্যবসায়িক কাজে। নিহা আপু তখন বলে উঠে, মা, তুমি একা কথা বলবে নাকি আমরা কথা বলার সুযোগ পাবো? দেখি মা, এদিকে আয়। এভাবে চুপ করে আছিস কেন তুই? তুই তো চুপ থাকা ব্যক্তি না, সারাক্ষণ ফোন করে তো আমাদের কানে পোকা বের করে দেওয়ার মতো। তো এখন চুপ কেন শুনি? ওদের কথা শুনে আমি অসহায় ফেস করে দাদির দিকে তাকাই। দাদি আমার ফেস দেখে বুঝতে পারে আমার মনের কথাগুলো, তাই মুচকি এসে তিনি ফুপিদের উদ্দেশ্য করে বলে, লজ্জা পাচ্ছ? ওকে একটু সময় দে, দেখবি রাতের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তখন কথা ঝুড়ি নিয়ে বসবে তোদের সাথে, দেখিস। সবাই হাসলো। দাদি আমাকে পাশে দাঁড় করে ফুপিদের উদ্দেশ্যে বলল, যাও এবার সবাই গিয়ে গাড়িতে উঠে বসো। মায়া, আয় আমার সাথে। সবাই গাড়িতে এসে বসেছি। যদি গাড়িটা খালি এসেছি, সেটার মধ্যে পিছনে বসেছে ফুপি, নিহা আপু, ফিহা, আর সামনে ড্রাইভার সাথে বসেছে ফুফা। দ্বিতীয় গাড়িটি বরাবরই বডিগার্ড ভরপুর ছিল, তাই ফুপি ছেলে আমাদের গাড়িতে এসে ড্রাইভার চাচার সাথে বসলো। সামনে বসতে বসতে একবার পিছনে ফিরে আমার দিকে তাকায়। দাদা দাদির মাঝে আমাকে বসতে দেখে অল্প কপাল কুঁচকে, তবে কিছু বলল না। গাড়ি চলছে আপন গতিতে। আমি গাড়ির মধ্যে ঘুমে নিমুচ্ছি দেখে দাদি আমাকে টেনে নিজের বুকে নিয়ে এক হাত ধরে রাখে। আমি ঘুমে চোখ খুলে তার দিকে তাকাই। পাশ থেকে দাদাজান হেসে ওঠে, এক হাত দিয়ে আমার মাথা বুলিয়ে দিচ্ছে। আমি তখনও পুরোপুরি ঘুমাইনি। তাদের কথা আমার কানে আসছিল। ফুপি ছেলেকে সামনে থেকে কপাল কুঁচকে পিছনে তাকিয়ে থাকতে দেখে দাদি একসময় হেসে ওঠে, বলে, এটা আমাদের কলিজার নানুভাই, তাই কলিজার যত্ন নিচ্ছি আমরা। তো কিছু লাগবে আয়ন? আয়ন অল্প মাথা নাড়িয়ে না বুঝালো। সামনের দিকে ঘুরে বসতে বসতে তার মাথা অন্য চিন্তা ভর করলো। হৃদ বিয়ে করলো, অথচ সে জানে না কিন্তু কেন? হৃদের সাথে তো তার কথা হয় প্রায়, তাহলে কেন জানালো না হৃদ সে বিয়ে করেছে? অদ্ভুত ব্যাপার তো। আচ্ছা, এমন কিছু কি হয়েছে যেটা যেন হৃদ কাউকে তার বিয়ের বিষয়টা জানাতে চায় না? হৃদের মেয়ের সঙ্গে পছন্দ না হয়, সে ছেলে হুট করে বিয়ে নামক বিষয়ে জড়িয়ে পড়েছে, সেটা সত্যি তাকে ভাবাচ্ছে। গাড়ি এসে থামে খান বাড়িতে। সবাই যার যার মতো ব্যাগ নামাতে ব্যস্ত, কিন্তু আরাফাত খান মায়াকে কোলে করে বাহিরে বের হয় মিসেস হেনা খানের আদেশে। তিনি যথেষ্ট ফিট এবং ইয়াং থাকায় মায়াকে কোলে নিতে তার কোনো সমস্যা হয়নি। তবে এই বিষয়টা আয়ানকে বেশ চমক দেয়। সে অনেকটা
হা হয়ে তাকিয়ে আছে সেদিকে। এই অল্প বয়সে সে এতটা বুঝে গেছে এই মেয়েটাকে ঘিরে তার নানা নতুন দুনিয়া। সামান্য ঘুম ভাঙতে বলে তাকে কোলে নিয়ে নিল। আর নানা ভাই যেখানে কতটা ভালোবাসা থাকতে পারে তাদের মধ্যে তা বুঝতে বাকি নেই তার। ড্রয়িং রুমে সোফায় বসে যে যার মতো রেস্ট নিচ্ছে। তাদের উদ্দেশ্যে হেনা খান বলে উঠে, ফিয়া তুই উপরে মায়ের পাশের রুমটা থাকবি, আর নিহা তুই ফিয়ার পাশের রুমটাতে, আর নাজবা পপির নাম তোরা নিচের ডান পাশের রুমটা থাকবি। আয়ান তুই হৃদের এক রুম পরে যে রুমটা আছে ওইটাতে থাকবি। এখন সবাই যার যার মতো করে রেস্ট নাও, যাও। মিটমিট করে তাকিয়ে চারিপাশে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলাম কোথায় আছি আমি। নিজেকে নিজের রুমে পেয়ে চমকে উঠলাম। আমি তো গাড়িতে ছিলাম, তাহলে এখানে কেন? পরে মনে হয় হয়তো দাদাজান আমাকে নিয়ে এসেছে, তাই এই বিষয়ে আর মাথা না ঘামিয়ে উঠে বসলাম। দেয়াল ঘড়িতে টাইমটা দেখে নিলাম, 4:12 বাজে। দেরি না করে দ্রুত গোসল করার জন্য চলে যায়। গোসল করে পিঙ্ক কালারের স্কার্ট পরে নিলাম, ওপরে হাফ কালারের কুর্তি দিয়ে গলা ওড়না দিতেই দাদি রুমে প্রবেশ করেন আর আমাকে বলে, গোসল করেছিস তাহলে? ভালো করেছিস, এবার আয় নিচে আয়। দুপুরে কিছুই খাসনি, কিছু খেয়ে পড়তে বসবি, আয়। কথা বলে দাদি আমাকে কিছু বলতে না দিয়ে টেনে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। আমি অসহায়ের মতো দাদির পিছনে যেতে লাগলাম। নিচে নেমে দেখি সবাই বসে আছে ড্রয়িং রুমে, যার যার মতো। আমাদের দেখে সবাই একটা হাসি দিল। ফুপির ছেলে আয়ান ভাইয়া, তিনি তখনও গম্ভীর মুখে ছাড়া নিজের ফোন টিপছেন। দাদি আমাকে অন্য পাশের ছোপায় বসিয়ে দিতেই দাদাজান বলে উঠল, এ কি সোনামা, তুই এত অবেলায় গোসল করলি কেন? তোর তো রাতে জ্বর আসবে মনে হয়, শরীর খারাপ লাগছিল বলে অবেলায় গোসল করে ফেলেছি দাদাজান। গোসল করাতে এখন ঠিক লাগছে। দাদি খাবার দাও, অনেক খিদে পেয়েছে, সকাল খেয়েছিলাম আর বলতে হয়নি, এতেই কাজ হয়ে গেছে আমার। কারণ দাদি আমার জন্য মালাকে কাজের মহিলা দিয়ে খাবার আনতে পাঠায়। মায়া কথায় আয়ান চোখ তুলে তাকায়। এতক্ষণ সে ফোনে একটা কাজ করছিল, তাই মায়া উপস্থিতিটা বুঝতে পারেনি। এয়ারপোর্ট মায়াকে ঠিকভাবে দেখা হয়নি। যখন শুনল সে হৃদের বউ, তখন টেনশনে লক্ষ্য করেনি এই ভেবে যে হৃদ হঠাৎ করে বিয়ে করে নিল। কিন্তু যখন দেখলো মায়া সবার সাথে ভাব জমিয়ে আছে, তখনই বিষয়টি তার চোখে পড়ল। তার বোন দুটোর সাথে অনেক ভাব মায়ার। আয়ান চোখ ঘুরালো মায়ার চেহারায়, মুহূর্ত যেন চোখ আটকে গেল তার। মায়া ভেজা দ্বিগুণ কালো চুল, স্নিগ্ধ চেহারা, ডাগর চোখ, চিকন গোলাপি ঠোঁট, চেহারা অসম্ভব মায়া। যেমন মায়া তার মায়া মুখরিত হয়ে জড়িয়ে আছে। আয়ান খানিকটা সময় মায়ার চেহারার দিকে তাকিয়ে হুট করে আপন মনে হেসে উঠে মনে মনে ভাবলো, এজন্যই তো বলি কাউকে না জানিয়ে হৃদ শালা বিয়ে করলো কিভাবে। তখনই কানে আসে ফিহার কথা, নানুমা, মায়া হৃদ ভাইয়ের সাথে এই রুমে থাকে না কেন? এরা আলাদা রুমে কেন থাকে? ভুরু কুচকায়, স্বামী স্ত্রী আলাদা ঘরে থাকে, এটা কেমন কথা? তাই হেনা খানের আগে সে ফের প্রশ্ন, ওরা আলাদা রুমে থাকে নানুমা? হেনা খান মায়ার দিকে এক পলক তাকে আয়ানকে উদ্দেশ্য করে বলে, হৃদ বিয়েটা এখনও মানতে চায় না, তাই ওরা যে যার মতো থাকছে। মানে এটা কেমন কথা? বিয়ে না মানলে বিয়ে করতে গেল কেন তাহলে হৃদ? তাছাড়া বিয়েটা কি ছেলে খেলা? নানুমা, ছেলে খেলা নয়, তবে এখানে আমার যারা আছি তারা ছাড়া অন্য কেউ মায়া আর হৃদের বিয়ে সম্পর্কে জানে না কিছু। আপাতত সবাই জানে মায়া হৃদের কাজিন হয়। আয়ান, তোর বাকি সব প্রশ্নের উত্তর রাতে পাবি আশা করি। এখন কোনো প্রশ্ন আমাকে করবি না তুই। আমি অসহায়ের মতো সবাইকে দেখছি, সবাই কেমন গম্ভীর মুখ করে বসে আছে, আর আয়ান ভাইয়া কেমন অদ্ভুত নজরে দেখছি আমায়। হয়তো আমার বিয়ের বিষয়টা তার ঠিকঠাক হজম হচ্ছে না, কিন্তু এতে আমি কি করব? আমার এখানে কিছুই বলার নেই। ড্রয়িং রুমের সোফায় বসে পায়ের ওপর পা তুলে মনোযোগ সহকারে টিভি দেখছি আমি। সাথে রয়েছে হাতে আইসক্রিমের বক্স, আইসক্রিম খাচ্ছি আর কার্টুন দেখছিলাম। হঠাৎ বিজ্ঞাপন দেওয়াতে রিমোটটা হাতে নিয়ে চ্যানেল পাল্টাতে লাগলাম। হঠাৎ করে চোখে পড়ল একটা বাংলা ছবিতে, যেখানে ভীষণভাবে অত্যাচার করছে দেখে আমি নড়ে চড়ে বসে আগ্রহ নিয়ে ছবিটা দেখতে লাগলাম। চোখ বুলে ছবিটা নামটাও দেখে নিলাম, দজ্জাল শাশুড়ি। নামটা দেখে
আগ্রহটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল আমার। আমি আগ্রহ মেটাতে ছবিটা দেখতে লাগলাম মনোযোগ সহকারে। এতবার সম্পূর্ণ ছবিটা দেখার পর কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে এই ভেবে যে মৌসুমি এত কষ্ট করেছে সংসারের জন্য, নিজের হাতে ঘরের সব কাজ করছে, শাশুড়ি মন পেত না। আর আমি সংসার তো বাদ দিলাম, ঘরের কোনো কাজও করি না কখনো। মৌসুমি সংসারের সব কাজ করে, ওর শাশুড়ি ওকে শেষ পর্যন্ত জবাই করে মারলো। হায় আল্লাহ! আর আমি কিনা বসে বসে আইসক্রিম খাচ্ছি কাজ না করে। না, এটা ঘোর অন্যায় আমার সংসারের উপরে। আর যাই হোক, এই অন্যায়টা আমি কিছুতেই করতে পারি না। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ থেকে আমি একা ঘরে সব কাজ করব। আমাদের কাজের লোক আর দরকার নেই। ঘরের বউ থাকলে আবার কিসের কাজের লোক? হ্যাঁ, আমাকে অবশ্য মৌসুমীর মতো লক্ষ্মী বউ হতে হবে এই সংসারের। কথাগুলো ভেবে উঠে দাঁড়িয়ে আইসক্রিমের বক্সটা টেবিলের উপর রেখে সোজা কিচেনের দিকে হাঁটা ধরলাম। উদ্দেশ্য কাজ করার। আমি কিচেনের রুমে ঢুকতেই সার্ভেন্টরা প্রথমে একটু করে চমকালেন, পরবর্তী বেশ স্বাভাবিকভাবে আমাকে জিজ্ঞেস করে বলে, ম্যাম আপনার কিছু লাগবে আমাদের বলুন, আমরা করে দিচ্ছি। তাদের কথায় তেমন একটা প্রতিক্রিয়া জানালাম না, বরং আমি আমার মতো করে তাদের পাশ কাটিয়ে কাজে মনোযোগ হয়ে যে কিচেনের এটা সেটা উল্টো পাল্টো ধরে দেখতে ওদের উদ্দেশ্য করে বলি, আমার কিছু লাগবে না, বরং আমি এখানে কাজ করতে এসেছি। আপনারা সবাই বাইরে যান, আমি সবার জন্য নাস্তা বানাবো। আমার এখন প্রচুর কাজ আছে বুঝলেন। আমার এমন কথায় সবাই অদ্ভুত নড়ছে, ফ্যাল করে আমার দিকে তাকায়। আমি সবার দৃষ্টি এড়িয়ে কাজ করতে গেলে পাশ থেকে একজন সার্ভেন্ট আপত্তি করে বলে ওঠে, ম্যাম আপনাকে যদি বড় স্যার বা বড় ম্যাডাম কিচেনে দেখে তাহলে অনেক রাগ করবেন আমাদের উপরে, হয়তো এর জন্য আমাদের চাকরিটাও থাকবে না। ম্যাম প্লিজ ম্যাম, আপনি বলুন আমাদের কী করতে হবে, আমরা করে দিচ্ছি আপনাকে। তাদের কথায় আবারও আমার কোনো হেলদোল নেই। আমি আমার মতো মনোযোগ সহকারে কাজ করেই চলছি, কোনো থামাথামি নেই। যেন এই মুহূর্তে আমার কাজ ছাড়া অন্য কোনো কিছু ভাবার সময় নেই। আমার পাশে কে কি বলছে সেটা আমার কানে যাচ্ছে না। তাই দাদা দাদির জন্য গ্রিন টি আর বাকি সবার জন্য হট কফি বানিয়ে নিলাম আমি। সবাই বাড়ির বাগানে আড্ডায় মেতে উঠেছেন, তাই আমি তাদের উদ্দেশ্য নাস্তা নিয়ে বেরিয়ে পড়লাম এবং সাথে আমার লাল ওড়নাটা দিয়ে বউদের মতো করে ঘোমটা টেনে নিলাম। আর যাই হোক, বাড়ির বউ বলে কথা, বউদের মতো তো থাকতে হবে তাই না, নয়তো মৌসুমীর মতো লক্ষ্মী বউ হব কী করে। তা আমার মন স্থির করে শত শত চিন্তা ভাবনা পিছনে ফেলে নাস্তা হাতে অগ্রসর হলাম বাগানের দিকে। বাগানে সবাই গল্প মেতে উঠেছে একটার সাথে। আমার পায়ে ঝনঝন শব্দ শুনে এক এক করে আমার দিকে তাকালো সবাই। আমাকে এভাবে দেখে হয়তো চমকিয়েছে, তা ওদের দেখে বুঝতে পারছি আমি। সবাই কেমন হাঁ করে তাকিয়েছে আমার দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে যে কি করছি আমি। কিন্তু এত আমার কোনো ভাবান্তর হলো না। আমি লজ্জা ভাব নিয়ে সামনে এগিয়ে হাতে থাকা ট্রেটা টেবিলের উপর রাখলাম, পরে সবাইকে এক এক করে দিতে লাগলাম। আমার এমন খাতির যত্ন হয়তো পছন্দ হয়নি কারো, তাই তখনই পাশ থেকে ফিহা আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই তুই বসে যে আছিস কেন নাস্তা হাতে নিয়ে? ফিহার কথা আমি স্বাভাবিকভাবে বলে উঠি, আমি এই বাড়ির বউ তাই। তখনই দাদুভাই সামনে থেকে বলে ওঠে, তা বুঝলাম, কিন্তু তুই নাস্তা আনতে গেলি কেন? সারা সার্ভেন্টরা কই? তুই কাজ করছিস কেন? আমি আগের মতো করে এক এক করে নাস্তা দিতে দিতে বলে উঠি, আজ থেকে আমি বাড়ি সব কাজ করব, সার্ভেন্টরা কোনো কাজ করবে না, তুমি তাদেরকে ছুটি দিয়ে দাও দাদাজান। আমার এমন কথায় মুহূর্তে ভুরু কুঁচকে এলো সবার। আমি সবাইকে আবারও এক পলক দেখে নিজের মতো করে কাজ করছি। তখনই দাদি পাশ থেকে কপাট রাগ দেখিয়ে আমাকে প্রশ্ন করে বলে উঠে, কেন করা বাড়ির সব কাজ? তোকে কি বাড়ির কাজ করার জন্য আনা হয়েছে? দাদির কথা আমি উপন্যাস মাথা নাড়ালাম, যার অর্থ হ্যাঁ, বাড়ির কাজের জন্য আমার আনা হয়েছে। আমার এমন মাথা নাড়াটোনা দাদির আগে ঘি ঢালার মতো ছিল। আর সেটাই হলো। দাদি আমার আরও খানিকটা রেগে বলে ওঠে, তোকে কে বলেছে এ কথা? দাদির প্রশ্নে আমি স্বাভাবিকভাবে কাজ করতে করতে বলি, রিনা কে? কনফিউজড হয়ে আমি বিরক্ত নিয়ে ফিহার দিকে তাকিয়ে, রিনাকে চিনো না? আজব মেয়ে,
তারপর আমার মনোযোগ দিয়ে কাজ করতে করতে বলে উঠি, মৌসুমীর শাশুড়ি। তখনই পাশ থেকে দাদি বলে ওঠে মৌসুমীকে কনফিউজ হয়ে হয়ে আমি অসহায় ফেস নিয়ে দাদির দিকে তাকাই। দাদি আমার মৌসুমীকে চিনতে পারছে না, এটা ভাবতেই খুন হলাম আমি। পরে একরাশ কষ্ট নিয়ে বলে উঠি, তুমি মৌসুমীকে চেনো না দাদি? রিনা ছেলে বউ মৌসুমী। আমার কথায় রেগে গেল দাদি। কি এমন বললাম আমি, সেটা তো বুঝতে পারছি না আমি তো দাদি মৌসুমীকে তা চেনাচ্ছিলাম। এতে করে রেগে গেলে দাদি আমার দাদি কপাল রাগ দেখে বলে উঠে, ওরা কারা? আর তুই এভাবে কাজ করছিস কেন? আমি তোকে বলেছি কাজ করতে? কে বলেছে কাজ করতে তোকে? তোমাদের বলতে হবে কেন? আমি জানি বাড়ির বউদের সব কাজ করতে হয়, রান্না করা, কাপড় কাচা, খাবার খাওয়ানো, সবই পা টিপে দেওয়া। কথাগুলো বলে আমি দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত গলায় দাদিকে উদ্দেশ্য করে আবারও বলে উঠি, আমি বাড়ির বউ, তাই তোমরা আমার সাথে বউয়ের মতো করে আচরণ করবে। তাই আজ থেকে তুমি হলে আমার দজ্জাল দাদার শাশুড়ি, আর তুমি হলে দজ্জাল ফুপি শাশুড়ি। ফুপিকে উদ্দেশ্য করে তোমরা আজ থেকে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাও, কথায় কথায় বকা দিবে, মারও দিবা। আর ফুপি দজ্জাল শাশুড়ি, তুমি আমার দাদা দজ্জাল শাশুড়ি, তুমি আমার দাদা দজ্জাল শাশুড়িকে কথায় কথায় আমার নামে কান ভরবা, ঠিক আছে? সাথে এটাও বলবার, মা দেখছো মেয়েটা বিয়ে হয়েছে আজ কতদিন হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চা নিতে পারলো না, আমাদের বংশের নামটাও রাখলো না মেয়েটা, নিশ্চয় কোনো ঝামেলা আছে মেয়েটার মধ্যে। তখনই দাদি দজ্জাল শাশুড়ি, তুমি বলবা যে, শুনো মেয়ে, তোমাকে আমি 2 দিন সময় দিচ্ছি, তুমি 2 দিনের মধ্যে আমাকে একটা বাচ্চা দিবে, বাচ্চা আমার চাই বুঝেছো? আর তখনই আমি লজ্জা লজ্জা ভাব নিয়ে বলবো আচ্ছা দিব। পাশ থেকে নিহা আপু এলোমেলো মাথা বলে উঠে, 2 দিনে বাচ্চা কেমনে কি? রিত ভাইয়া কি জানে? আমার এমন বর্ণনার ধরন মুহূর্তে আয়ান ভাইয়ের কাশি নামক যক্ষারূপে আক্রান্ত হয়ে গেল। আর ফুপি হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি তাকে এভাবে বলবো হয়তো ভাবতে পারিনি। আর দাদা দাদি হাসছে আর বাকিরা সবাই হাঁ করে তাকিয়ে আছে। দাদি আমাকে টেনে তার কোলে বসালো, তারপর আমার মাথায় আদর করতে করতে বলে উঠে, তোকে এইসব কে বলেছে সোনামা, যে বাড়ির বউদের কাজ করতে হয়? আমি দাদির কথা বাংলা মুভিটি বর্ণনা এক এক করে বলতে থাকি। মৌসুমীকে কতটা অত্যাচার করতো সেটা বলে আমি সব কিছু খুলে বলে সবাই হু হু করে হেসে ওঠে। তখনই দাদি বলে উঠল, এসব তো শুধু সিনেমায় হয়ে থাকে সোনামা, বাস্তবে হয় না। আর তুই তো আমার সোনামা, তার মানে তুই আমার মা হোস? আর মা কি কখনো কাজ করে বল? দাদির কথায় আমি না বোধক মাথা নাড়ালাম। তার মানে মা কাজ করে না? দাদি আমার মাথা নাড়ানো দেখে হাসি মুখে বলে উঠল, তাই তোকেও করতে হবে না। আয়ান মায়াকে দেখছে এক অদ্ভুত নজরে, কারণ যখন মায়া বউয়ের মতো ওর সামনে এসে দাঁড়ায় তখন মায়াকে দেখে কেমন একটা অদ্ভুত ফিলিং শিকার হয়, যা সে নিজেও বুঝে উঠতে পারেনি। আবার মায়ার বোকা বোকা আচরণগুলো তাকে আরও কেমন লাগাটা এক ধাপ বাড়িয়ে দেয়, যা সে কখনোই ফিল করেনি এই 27 বছরে। কেন এই মেয়ের জন্য অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে, যা সে নিজেও বুঝতে পারছে না। সবাই মিলে রেডি হচ্ছে, উদ্দেশ্য বাইরে ঘুরতে যাবে। নেহা আপু কয়েকদিন পর এঙ্গেজমেন্ট, তাই এখনই ঘোরাঘুরি পর্বটা শেষ করতে চায় ওরা। নিহা আপু, ফিহা, আয়ান ভাইয়ার সাথে আমিও যাচ্ছি। আমার জন্য বডিগার্ড নিতে পারছে না, কারণ আমি বলেছি যে যদি বডিগার্ড চায় তাহলে আমি যাব না। এজন্য বাধ্য হয়ে বডিগার্ড না নিয়ে বের হতে হয়েছে ওদের। পার্কে ঘোরাঘুরি করছে আমরা 2 হাতে আইসক্রিম। আয়ান ভাইয়ের ফোনে কথা বলার জন্য সাইডে গিয়েছিলেন। নিহা আপু ফোনে কথা বলছে, ফিহা ছবি তুলতে ব্যস্ত। আমি এদিক ওদিক গোল গোল চোখে তাকিয়ে থাকতে সামনের দিকে এগোচ্ছিলাম। তখনই খুব স্পিডে একটা কার এসে আমার সামনে থামে। যেন মনে হচ্ছিল এই মুহূর্তে এখানে গাড়িটি না আসতে পারলে অনেক বড় ক্ষতি হতে যেত তার হোক, আর আমি যেন এখন গাড়ির নিচে যেতাম তার কোনো ধারণা আছে? ভয় আমার কলিজা শুকিয়ে গেছে। ভয় নিয়ে সামনে তাকাতেই দেখি
গাড়ি থেকে বের হলো ওই সুন্দর পুরুষটা। ভয় যেন আমার আরও এক ধাপ বেড়ে গেল। প্রথমে আমার ফোন ভেঙেছে, পরে আমাকে দেওয়ালে চেপে ধরে মাথায় বাড়ি খাওয়ালো, এখন আবার না জানি কি খাওয়া। তাই আর কোনো রকম চিন্তাভাবনা না করে পিছনে ফিরে যেন দৌড় দিতে যাব, তখনই পিছন থেকে উনি বলে উঠল, স্টপ, ডোন্ট গো। বলে সাথে সাথে আমাকে টান দিয়ে কারে সাথে চেপে ধরল। ওনার চোখ মুখ লাল হয়ে আছে, ফর্সা চেহারাটা, রাগটা স্পষ্ট। তাই আমি নিবু চোখে ওনার দিকে তাকিয়ে বলে উঠি,